अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। শোনো না, আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, এটা তো বলো যে কে এসেছে। চলো না, ঠিক জানতে পেরে যাবে। ওকে, ঠিক চলো। আছে। আরে দাঁড়াও একটু। আচ্ছা মা, তুমি ড্রয়িং করতে পারো? হ্যাঁ পারি, কিন্তু খুব ভালো নয়। কোনো ব্যাপার নয়, আমি শেখাবো তোমাকে। অমৃত, এ হলো আমার সুন্দরী স্ত্রী মঞ্জু। মঞ্জু, ইনি হলেন মিস্টার অমৃত, আমাদের নতুন ভাড়াটে। আমাদের ওপরে যে গেস্ট হাউসটা আছে ওটা আমি এনাকে দিয়েছি। নমস্কার। আর জানো তুমি, উনি এখানে একটা স্কুলে চাকরি পেয়েছেন। আর সব থেকে ভালো কথা হলো উনি বাড়িতে টিউশনও পড়াবেন। আর যেহেতু বাচ্চাদের সঙ্গে সব থেকে বেশি তুমি থাকো, তাই মাস্টার মশাইয়ের খেয়াল তোমাকেই রাখতে হবে। আসলে আমি যখন বাচ্চাদেরকে পড়াবো একবার এসে চাটা দিয়ে যাবেন, আর কিচ্ছু না। বসুন না। একদম সঠিকই বলেছে যে আমাদের জীবন আমাদের অতীত থেকে শুরু করে বর্তমান সময়ে ঘটে চলা ঘটনাগুলির এক নিরন্তর ঘটনাক্রম। আমরা চাইলেও তার একটা মুহূর্ত বাদ দিয়ে দিতে পারি না, সেটা ভালো হোক, খারাপ হোক বা ভয়ঙ্কর হোক। এটা এমন একটা জার্নি যাতে কখনো অতীতের মুহূর্তগুলিকে হাসি মুখে বা কখনো সম্পূর্ণ ভুলে গিয়ে এগিয়ে যেতে হয়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা দেখলেন যে উত্তরপ্রদেশের সাহারানপুরে একটা সচ্ছল পরিবারে একজন নতুন ভাড়াটেকে আসতে দেখে সেই বাড়ির ছোট বউ মঞ্জু কেঁপে ওঠে। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার ভয়ঙ্কর কোনো অতীত আবার তার সামনে এসে উপস্থিত হয়েছে। বিশ্বাস করুন, যখন এরকম হয় তখন তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর বা কখনো কখনো রক্তাক্ত হয়ে উঠতে পারে। কে ছিল এই নতুন ভাড়াটে, আর কি সম্পর্ক ছিল তার মঞ্জুর সঙ্গে, যাকে দেখেও এতটা ভয় পেয়ে গেছিল? এটা কি অতীতের মুহূর্তগুলির আগামী দিনগুলির প্রতি কোনো ষড়যন্ত্র ছিল, নাকি কেবল একটা সংযোগ? আসলে এখন যা হচ্ছিল বা যা হতে চলেছিল তার শুরুটা হয়েছিল ৮ মাস আগে বেনারসে। চলুন দেখি যে কি হয়েছিল সেখানে। ওয়াও ইয়ার, তুই তো ফাটিয়ে দিয়েছিস। মনে হচ্ছে একটু বেশি মন দিয়ে এঁকেছিস। এটা দারুণ তো রে ভাই। কাম অন ইয়ার, একই মেয়ের ছবি বারবার বানালে সেটা তো ভালো হবেই, তাই না? আচ্ছা একটা কথা বলো, কলেজে তো অন্যান্য মেয়েরাও আছে, তুমি তাদের পেন্টিং কেন করো না? এমনি আই থিঙ্ক জাস্ট। আরে এখন বাদ দে তো, ওকে এভাবে জ্বালাস না। এতে বিরক্ত করার কি আছে? আই এম জাস্ট আস্কিং ইয়ার, যে কেন ও শুধু তোর ছবিই আঁকে। কেন না, আমাকে দেখতেই এত সুন্দর লাগে ওর, সেই কারণে, তাই না? এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য বিউটিফুল পেইন্টিংস। থ্যাংক ইউ। আই থিঙ্ক ও তোকে ভালোবাসে, বুঝলি? একটা কথা বলি, আমিও না ওকে পছন্দ করি। আচ্ছা, তাহলে তুই ওকে বলে দিচ্ছিস না কেন? আরে
মেয়েরা ছেলেদের প্রপোজ করে না ছেলেরা মেয়েদের করে? কি যে বলিস, তাহলে তো তোর হয়ে গেল রে। তুই এভাবে ভাবতেই থাক, আরো লজ্জা পেতে থাকবে। আচ্ছা তাই না? যাই হবে দেখা যাবে। আরে মঞ্জু, তুমি এসো, ভেতরে এসো। তুমি আমার ফোন তুলছো না কেন? আর এটা বলো 3 দিন ধরে কলেজে কেন যাচ্ছ না? আসলে আমার শরীরটা ভালো নেই। তা তুমি হঠাৎ করে এখানে? আমি এখানে কেন তাই না? আচ্ছা, তার মানে তুমি ফোন তুলবে না, তুমি কলেজে আসবে না, আমার একটু চিন্তা হবে না? সেরকম ব্যাপার নয়। আর যদি তোমার শরীর খারাপও হয়ে থাকে সেটা আমায় জানাবে না? আরে কথাটা হ্যাঁ সেটা তো নয়। তো কি ব্যাপার? তোমার তো জ্বর এসেছে, ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তুমি আমায় আপন ভাবো না তাই না? মনে করি তো, নিজেই মনে করি। তাহলে বলো কতটা? একটুখানি না অনেকটা? আমার এতগুলো পেইন্টিং, আর এটা কার পেইন্টিং যে এত লুকিয়ে রেখেছো? প্লিজ এটাকে তুমি সরিও না। কেন? জাস্ট এমনি। কি লুকোচ্ছ তুমি আমার থেকে? কিছুই না। তাহলে এটা অন্য কোনো মেয়ের পেইন্টিং হবে? হ্যাঁ, না 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 না। তার মানে আমারই? হ্যাঁ। আরে আমার পেইন্টিং হলে আমি না, না, কেন না, দেখবো না? ইমাজিনেশনের কারণে এতে একটু কমতি রয়ে গেছে, কিন্তু আমি তোমার সত্যিকারের মডেল হতে চাই। পারবো হতে? I love you, Monju. I love you. তোর সাহস হলো কি করে এখানে আসার? কতবার বলেছি তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যা এখান থেকে, বেরো, বেরিয়ে যা বলছি। দাদা, আজ 15 বছর হয়ে গেছে আমার বিয়ের, বাচ্চারা বড় হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। কি করে ক্ষমা করবো তোকে?
বাবা তোকে কত স্বাধীনতা দিয়েছিল, তারপরেও তুই লাভ ম্যারেজ করে পালিয়ে গেলি। এখনো পর্যন্ত আমরা সমাজে মাথা উঁচু করে চলতে পারি না। ছেড়ে দাও না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেছে যে মাঝখানে কথা বলছো? হ্যাঁ গো, আমি তো এটাই বলছিলাম যে ও তোমার বোন হয় আর ও নিজের বাড়িতে যথেষ্ট সুখে আছে। এটাই তো আমার সব থেকে বড় কষ্ট। আমি তো চেয়েছিলাম যে ও কষ্ট পাক, কারণ ওর জন্যই তো আমার বাবাকে মরতে হলো। চলে গেলেন উনি। তোকে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেবার আগে চলে যা, তুই বেরিয়ে যা। তুইও যদি কোনোদিন এমন ভুল করিস তাহলে কেটে ফেলবো আমি তোকে, বুঝেছিস? আর হ্যাঁ, ওই জমির মামলার ব্যাপারে উকিল ঠিক হয়ে গেছে তো? কেসটা যেন আগে নাই হয়, বুঝেছিস? আচ্ছা বাবা। আরে কি অসভ্যতামো! লজ্জা নেই আপনার? আপনার মা বাবাকে এই শিক্ষা দিয়েছে? এই, কি বললি তুই? আমার বাবা মা অব্দি পৌঁছে গেলি, এত সাহস তোর? তাহলে আর কি বলবো? যদি আপনি মেয়েদের সাথে এরকম ব্যবহার করেন তাহলে এর মানে তো এটাই দাঁড়ায় আপনার মা বাবার মধ্যে যদি সেই শিক্ষা থাকতো তাহলে আপনাকে শেখাতেন না। ওই, মনে হচ্ছে ঠিক মতন চিনিস না তুই আমাকে। 3 বছরে ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলাম আমি। যদি একটা ইশারা করি না তাহলে কলেজ থেকে পালানোর রাস্তা খুঁজে পাবি না তুই, বুঝেছিস? দেখুন, চুপচাপ আমার রাস্তা থেকে সরে যান। কেন? এই রাস্তাটা তোর বাবার নাকি? আমার ইচ্ছে, যেখানে ইচ্ছে করবে সেখানে দাঁড়িয়ে থাকবো। তোর যা করার করে নে, বুঝেছিস? অমৃতা, অমৃতা, ওকে ছেড়ে দাও। অমৃতা, ও মরে যাবে। ছাড়ো। তুমি কি করছো? আমার কথা শোনো। আরে আমি বুঝতে পারছি না, এটা কি অমৃত? আর যেটা কলেজে আজকে ঘটলো তার কোনো প্রয়োজন ছিল না। ছেলেটা যদি আমাকে আরো বেশি জ্বালাতন করতো আমি কমপ্লেন করতে পারতাম। আমি না আজ অমৃতর ভেতরে একটা অদ্ভুত পাগলামো দেখেছি, আর লাইক এ সাইকো ম্যান। তুই ঠিক বলছিস ইয়ার, অকারণে কলেজে ঝামেলা হয়ে গেল, পুলিশ কমপ্লেন পর্যন্ত হয়েছে জানিস? জানি না রে, শুধু ওকে না আমার কেন কেন জানি না খুব ভয় লাগছে। তাহলে এখন কি করবি তুই? জানি না, কিন্তু ডিসাইড করে নিয়েছি আমি ওর সাথে আর দেখা করব না। আমার বাবা কেমন সেটা তো তুই ভালো করে জানিস। হ্যাঁ ইয়ার। বাবা, আমি সব খোঁজ নিয়েছি, আর পুলিশ স্টেশনের রিপোর্টও এটা লেখানো আছে যে ঝগড়াই মঞ্জুর কারণেই হয়েছে। আর তাছাড়া লোকেরা এর আর অমৃতর ব্যাপারে আজে বাজে কথা বলছে। সব দোষ কিন্তু তোমার। একেবারে মাথায় তুলেছো তুমি ওকে। এত লেখা পড়া শেখালাম, তার বদলে কিনা ও আমার মুখে কালি মাখালো। বাবা, আমি কোনো ভুল করিনি। আবার বলছিস কিনা দোষ করেছি? ওকে মেরো না, আমার কথাটা শোনো, আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি নিয়ে যাও ওকে ঘরের ভেতরে। আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যদি আবার ওর সঙ্গে মিশিস তাহলে মা আর মেয়েকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো। ভবিষ্যতে কোনোদিন বাড়িতে ঢুকতে দেবো না। নিয়ে যাও। চল মা, চল, চলো ঘরে চল।
এই সমস্যাটা বেশি দিন জিলিয়ে রাখা যাবে না, না হলে চিরদিন ওকে বাড়িতে কুমারী হয়েই থাকতে হবে। স্কুল বা কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি বা অসভ্যতার ঘটনাকে মেনে নেওয়া যায় না, আর মেনে নেওয়া উচিত নয়। কিন্তু এটাও সত্যি যে এরকম ঘটনা প্রায়ই ঘটতে থাকে। এখানে অবশ্যই ভুলটা গজেন্দ্র ছিল, কিন্তু অমৃত যা করেছিল সেটাকে সাধারণ ঘটনা বলা যায় না। এতে কারুর প্রাণ পর্যন্ত যেতে পারত। আর সবথেকে অবাক করা ব্যাপার যে অমৃতর মতো শান্ত স্বভাবের ছেলের কাছে এরকম হিংসাত্মক ব্যবহার কেউ আশা করেনি। হঠাৎ করে ওর একটা সম্পূর্ণ আলাদা রূপ সামনে এলো। যখন আমাদের বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটে তখন আমরা আমাদের সন্তানদের থেকে সত্যিটা জানার বদলে কখনো নিজেদের মিথ্যে অহংকার বা কখনো নিজেদের প্রাচীন ধারণার বশবর্তী হয়ে ওদেরই দোষী মনে করি। না ওদের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা জানার চেষ্টা করি, বা না আমরা ওদের বোঝার চেষ্টা করি। মঞ্জুর বাবা রাজদীপও এই ভুলটাই করেছিল। উনি মঞ্জুর পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ওকে বাড়িতে বসিয়ে রাখলেন। এদিকে এটা কলেজের স্টুডেন্টদের নিজেদের ব্যাপার ছিল, এতে অনেক স্টুডেন্টের জীবন শেষ হয়ে যেতে পারত। তাই অনেকের সমর্থনে এই কেসটা ডিসমিস করে দেওয়া হলো। অমৃত 1 মাস পর জামিন পেয়ে গেল। কিন্তু সময়ের এই উত্থান পতনে এমন অনেক কিছু ছিল যা বদলে গেছিল, আর এবার যা হতে চলেছিল তা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এখন প্রশ্ন এটাই যে জেল থেকে ফেরার পর অমৃত আর মঞ্জুর সম্পর্ক কোন নতুন মোড় নিতে চলেছে, কি হবে এর পরিণতি, চলুন দেখা যাক। প্লিজ ডোন্ট কল মি অগেইন। এখন আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। আবার যদি ওর সঙ্গে মিশিস তাহলে মা আর মেয়েকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। ভবিষ্যতে কোনোদিন বাড়িতে ঢুকতে দেবো না। এখন আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। মঞ্জু, আই লাভ ইউ। তোমাকে আসতেই হবে, তোমাকে ফিরে আসতেই হবে। শোনো, তোমার সঙ্গে পুরোহিত মশাইয়ের কথা হয়েছে? করব। বাবা, চা। মা, কিছুদিন অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে।
কি একটা আওয়াজ হলো এখানে? বাবা আমি তো কারোর আওয়াজ শুনতে পাইনি। হাতটা দেখা তো। মঞ্জু, আই লাভ ইউ। তোমাকে আসতেই হবে। হ্যাঁ মঞ্জু, বল না। ঠিক আছে, তুই টেনশন করিস না। আমি একটা কাজ করছি, আমি তোদের দুজনকে মিট করিয়ে দিচ্ছি, ঠিক আছে? মায়ের জন্য বাড়ি থেকে বেরোতে পারলাম, নয়তো বাবা বাড়ির বাইরে যেতে মানা করে রেখেছে। তোরা দুজন কথা বল, আমি আসছি। কেমন আছো তুমি? আমি তো ঠিকই আছি, তুমি এখন বলো এটা কি? আগে তুমি বলো, তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? আমার বাড়িতে সবাই সবকিছু জেনে গেছে, আর আমার বাবা এই সম্পর্কে কখনো মত দেবে না। ওদের সাথেই সম্পর্ক শেষ করে দাও। আমি এটা পারবো না করতে। তাহলে তুমি কি চাও? আলাদা হতে, এই সম্পর্ক থেকে বেরোতে চাই। ভাঙতে পারবো না। পারতে হবে অমৃত, শুধু তোমার সম্পর্কের জন্য গোটা ফ্যামিলিকে আমি ছাড়তে পারবো না। তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? আর এখন আমার সিদ্ধান্ত হলো তোমার সাথে আমি আর কখনো দেখা করব না। তোমায় দেখলে আমার যেন কেমন একটা ভয় হয় অমৃত। চল। বাবা, খুব সমস্যায় আছে মনে হচ্ছে। হ্যাঁ, তাতে তুমি কি করতে পারবে? তোমাকে সাহায্য যদি তুমি চাও তবেই। সময়ের ব্যাপারে ওর কোনো জ্ঞানই থাকে না। হ্যাঁ, যাও গিয়ে গাড়ি স্টার্ট করো। আরে স্বপ্না, স্বপ্না এসব এত দেরি করলে পুজো শেষ হয়ে গেলে পৌঁছবে। আরে এত দেরি হতো না। আর যখন থেকে কলেজে ওই ঘটনা ঘটলো, মঞ্জু বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছে। আর তার আগে পুজো, পার্টি, সমস্ত জায়গায় ও আমাদের সঙ্গে যেত। আর সত্যি বলতে কি, ওর জন্যই এত আনন্দ হতো। আচ্ছা, তুমি এই বকবক করা বন্ধ করবে নাকি এগোবে? হ্যাঁ ঠিক আছে, চলো। এসো।
আসলে ভুল কার না হয়, এমনিতে ও তো মারপিট করেনি না। ওকে তো সঙ্গে আসতে বারণ করিনি। কিন্তু তুমি তো ওকে আসতে বলনি। আচ্ছা তুমি চাইছোটা কি? ও আমাদের মেয়ে, আমরা যদি ওকে ক্ষমা না করি তাহলে কে ক্ষমা করবে বলো? তাহলে তো পৌঁছতে দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না, ফিরে চলো। বাবা গাড়ি ঘুরিয়ে বাড়ি চলো। আচ্ছা বাবা। তুমি এখানে কি করছো? ভয় পেও না, আমি তো তোমায় জাস্ট এই জলটা দিতে এসেছি। দেখো, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তুমি তো জানো বাবা যদি তোমায় এখানে দেখে নেয় তাহলে বাবা তোমায় একেবারে মেরে ফেলবে। মেরে ফেলবে? আমাকে মেরে ফেলবে? এসব কিচ্ছু হবে না, শুধু তুমি জলটা খেয়ে নাও, তারপর আমি চলে যাব। এতে এতে কি আছে বলো না? মন্ত্রপুত জল আছে। হ্যাঁ গো, বিলিভ করো আমায়, তোমার বাড়িতে তোমার লোকেরাই না তোমার উপরে তুকতাক করেছে যাতে তুমি আমার ভালোবাসাটাকে ভুলে যাও। কিন্তু তুমি যে এটা খাবে না, ওরা যা তুকতাক করেছে সব ঠিক হয়ে যাবে। খেলো খেলো, তুমি প্লিজ যাও এখান থেকে। তুমি যতক্ষণ এটা খাবে আমি এখান থেকে যাবো না। আমি এসব কিছু খেতে চাই না। তোমাকে খেতেই হবে। মিশ্রবাবু, আমি একটা কাজে আটকে পড়েছি, আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আরে মঞ্জুর ফোন। ফোন বেজে যাচ্ছে কিন্তু ফোন তো তুলছে না। আরে ফোন কেন তুলছে না? বাবা গাড়িটা জোরে চালা। আচ্ছা বাবা। মঞ্জু, আমার ভালোবাসার জন্য তোমাকে খেতেই হবে। মঞ্জু, মঞ্জু দরজা খোল। এই এক কাজ কর, দরজাটা ভেঙে ফেল। ভাঙ। যা পিছন দিকে, পিছন দিকে দরজায় যা তুই। চল। ওদের বাড়িতে তুই ঢুকেছিস? ছাড়বি না। যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি না একবারও, তাহলে তোকে আমি প্রাণে মেরে ফেলবো একেবারে, বুঝেছিস? সেটাই ভালো হবে, মেরে ফেলুন। যদি বেঁচে যাই না তাহলে মঞ্জুকে অন্য কারোর হতে দেবো না, কারণ মঞ্জু শুধু আমার। পুলিশকে ফোন কর।
স্যার, এই ছেলেটার ওপরে একটা নয় অনেকগুলো কেস চলবে, আর জোর করে আপনার বাড়িতে ঢোকার জন্য অ্যাটেম্প টু মার্ডারের কেস দেব ওই ছেলেটাকে, যাতে ও অনেক দিন ধরে জেলে থাকে। থ্যাংক ইউ ইন্সপেক্টর স্যার, আমরাও এটা চাই চিরকাল ও গরাদের পেছনে কাটাক। নিয়ে জানে কে এই কেসের জন্য যখনই আমাদের ডাকবেন আমরা পৌঁছে যাব। নিয়ে জানে কে। ভালোবাসা, আকর্ষণ আর পাগলামি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসা এমন একটা অনুভূতি যা না তো কোনো সম্পর্কের নাম দাবি করে বা না কিছু জোর করে পেতে চায়। এটা কেবলমাত্র আনন্দ দিতে জানে, না তো কারুর প্রতি কোনো অভিযোগ, না নিজের কথা ভাবা, না কোনো অনুশোচনা। কিন্তু আকর্ষণ থাকলে মানুষ সম্পর্কের একটা নাম দিতে চায়, কিছু পেতে চায়, একটা পরিণতিতে পৌঁছতে চায়, সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি চায়। আর এতে কোনো অন্যায়ও নেই, কিন্তু পাগলামি এই দুটোর থেকে সম্পূর্ণ আলাদা। এটা বেলাগাম ভাবনা চিন্তার সেই খরস্রোতা নদীর মতো, যা সীমা অতিক্রম করলে সর্বনাশ ডেকে আনতে পারে। অমৃত যা কিছু করছিল সেটা ভালোবাসার নামে একটা পাগলামি ছিল। ও না তো নিজের প্রাণের কথা ভাবছিল, আর না মঞ্জুর ভবিষ্যতের কথা ভাবছিল। ও তো এটাও বুঝতে পারছিল না যে ওর এসব কাজকর্ম মঞ্জুর ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। ও সর্বনাশের এমন এক রাস্তায় এগিয়ে যাচ্ছিল যা ওকে জেলের গড়াদের পেছনে নিয়ে গিয়েছিল। সেই সময় মঞ্জুর সাহারানপুরের একটা ভালো পরিবার থেকে সম্বন্ধ এলো, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেছিল। মঞ্জু কি এই নতুন সম্পর্কের জন্য তৈরি ছিল? আর জেলেবন্দি অমৃত যখন এটা জানতে পারবে তখন কি এটা ওর সহ্য হবে? আর যদি এই বিয়েটা হয়ে যায় তখন জেল থেকে ফেরার পর অমৃতর পাগলামি কতদূর পর্যন্ত বিপজ্জনক হতে পারে, আর কে কে হতে পারে এর শিকার? আরে আরে শোনো, খেলতে এসেছো না কাকিমাকে পছন্দ করতে? কাকিমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, লক করে নাও। দিদি, আমাদের তো আপনার মেয়েকে খুব পছন্দ, আর পরের সপ্তাহে খুব ভালো সময় আছে, তাই আমরা চাইছিলাম যে ওই সময় বিয়েটা হয়ে যাক। ওসব তো ঠিক আছে দিদি, কিন্তু আমাদের তো তৈরি হওয়ার জন্য কিছুটা সময়ের দরকার। আরে দিদি, সময়ের আর কি, যত বেশি সময় তত বেশি প্রস্তুতি আর তত বেশি আজে বাজে খরচ। আমরা তো সাধারণ একটা বিয়ে চাই, শুধু নিকট আত্মীয়দের ডেকে নেব। দেনা পাওনার কথাটা তাহলে হয়ে যাক। আরে রায় বাবু, আপনি মেয়ে দিচ্ছেন আর আমরা ছেলে দিচ্ছি, এই দুজনাকে ছাড়া আর দামি জিনিস কি আছে? তবুও আপনার মনে হলে যে এই দুজনার থেকে দামি আরো কিছু আছে, তাহলে আপনি দিয়ে দেবেন, আমরা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আপনার একটা ডেট ফাইনাল করে দিন। আগে আমাদের তরফ থেকে কোনো খামতি রাখবো না। খুব ভালো, তাই খুব না? ভালো। মিস মঞ্জু, আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনি এতে কমফোর্টেবল তো? সেটাই ভালো হবে মেরে ফেলুন। যদি বেঁচে চাই না তাহলে মঞ্জুকে অন্য কারোর হতে দেবো না। না, আমার কোনো প্রবলেম নেই। আমি একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখেছিলাম। জানো ওতে কি দেখিয়েছিল? ওতে না, ফুলশয্যার রাতে হাজবেন্ড তার স্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করার জন্য জিজ্ঞেস করেছিল, আপনার নাম কি মিস মঞ্জু? আচ্ছা, আপনি আমার নামটা জানেন তো? থ্যাংক গড। আসলে কি জানো তো, আমাদের বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে, আমরা নিজেদের মধ্যে সময় কাটাতে পারিনি, তার আগে বিয়ে হয়ে গেল। আর আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই, যে আজ থেকে আমরা আমাদের নতুন জীবন শুরু করতে চলেছি, আর এই জীবনে
আমি সব সময় তোমার সাথে থাকবো, যত কঠিন পরিস্থিতি সামনে আসুক না কেন। আমরা আমাদের সমস্ত প্রতিজ্ঞা পালন করব। আমরা একে অপরের সাথে খুব ভালোভাবে থাকবো, একে অপরের সাথে কমফোর্টেবল হয়ে। কথা দাও আমাকে যে সারা জীবন তুমি আমার সাথে থাকবে। মা, খাবার তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। মা, তুই সব সময় খুশি থাক। তোর, বিকাশের আর বাড়ির সকলের উপরে সব সময় খেয়াল রাখিস। হ্যাঁ মা, তুমি আমায় সেই আশীর্বাদই করো। আচ্ছা, আমি এখন ফোন রাখছি, তুমি নিজের খেয়াল রেখো। বাই। হাই মঞ্জু, কেমন আছিস তুই? কেমন লাগছে ওখানে? আমি খুব ভালো আছি, থ্যাংক গড। এত ভালো পরিবারে আমার বিয়ে হয়েছে। শোন, আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, অনেক কাজ আছে। হ্যাঁ, বাই। চল বাই, ঠিক আছে। মঞ্জুর বিয়ের 7 মাস হয়ে গেছিল, আর ওর শ্বশুর বাড়িতে সেই সব কিছু পাচ্ছিল যার স্বপ্ন প্রতিটি মেয়ে দেখে। একজন ভালো স্বামী যে তার ভাবনার সম্মান করে, একজন শাশুড়ি যে ভালোবাসে, সম্মান করার মতো একজন জা, আর আশেপাশে জায়ের মিষ্টি বাচ্চারা। এর মধ্যে সে একবার নিজের বাপের বাড়িও গেছিল, কিন্তু এটাও একটা সত্যি যে ও এই খুশিগুলো বজায় রাখার জন্য একটা বড় অন্যায়ও করেছিল। ও কখনো কাউকে ওর আর অমৃতর সম্পর্কের ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু ও এটা জানতো না যে ওর এই ভুল আর চুপ করে থাকা ওর আর ওর শ্বশুরবাড়ির লোকেদের জন্য কতটা বিপজ্জনক হতে পারত। এখন কি হতে চলেছে ওর আর ওর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে, চলুন দেখি। শোনো না, আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসছে, চলো তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা বাবা, এটা তো বলো যে কে এসেছে। চলো না, গেলে ঠিক জানতে পারবে। ওকে চলো। হ্যাঁ বাবা, 1 সেকেন্ড, একটু দাঁড়াও। আচ্ছা মা, তুমি ড্রয়িং করতে পারো? হ্যাঁ পারি, কিন্তু খুব ভালো নয়। কোনো ব্যাপার নয়, আমি শেখাবো তোমাকে। অমৃত, এ হলো আমার সুন্দর স্ত্রী মঞ্জু। মঞ্জু, ইনি হলেন মিস্টার অমৃত, আমাদের নতুন ভাড়াটে। আমাদের ওপর যে গেস্ট হাউসটা আছে না, ওটা আমি ওনাকে দিয়েছি। নমস্কার। আর তুমি জানো, উনি এখানে একটা স্কুলে চাকরিও পেয়ে গেছেন, আর সব থেকে ভালো কথা হলো যে উনি টিউশনও পড়াবেন। আর যেহেতু বাচ্চাদের সঙ্গে তুমি সবচেয়ে বেশি থাকো, তাই মাস্টার মশাইয়ের খেয়াল তোমাকে রাখতে হবে। আসলে আমি যখন বাচ্চাদেরকে পড়াবো, একবার এসে চাটা দিয়ে যাবেন, আর কিচ্ছু না। হ্যালো সুমনা, অমৃত এখানে পৌঁছে গেছে। আমি বুঝতে পারছি না এখানকার ঠিকানা কি করে জানলো। আমি কিছু জানি না। আমি তো এটাও জানি না এখানে কেন এসেছে, কি করতে এসেছে। আই এম সরি মঞ্জু,
অ্যাকচুয়ালি যা হয়েছে না তার জন্য বোধহয় আমিই দায়ী রে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তোকে বলিনি। আসলে জামিনে ছাড়া পাওয়ার পর ও আমার সঙ্গে ক্যান্টিনে দেখা করেছিল, আর তারপর ও আমাকে ওর রুমেও ডেকেছিল। আমি শুধু ওর সাথে একবার দেখা করতে চাই। আমার মনে হচ্ছে যে ওর বিয়ে ওর বাড়ির লোকেরা জোর করে দিয়েছে। দেখো, যা হবার ছিল না সেটা হয়ে গেছে। নাও ইউ শুড মুভ আহেড। ও যেখানেই আছে সেখানে খুব ভালো আছে। প্লিজ ওর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা দাও আমায়। কেন কেন তুমি চাইছো? কারণ আমি চাইছি। আমি তোমাকে দেব না। দিবি না। আমি ওর সাথে শুধু একবার দেখা করতে চাই। আমি এটা জানতে চাই যে ওর বিয়েটা ওর মতো হয়েছে নাকি নয়। আর যদি তুমি আমাকে অ্যাড্রেস না দাও তাহলে দেখতে পাচ্ছ তো ওপর থেকে নিচ পর্যন্ত কেটে পাঠিয়ে দেবো। ওকে 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 দিচ্ছি আমি। তুই তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? ও আমাকে মেরে ফেলতো মঞ্জু। আই এম সরি মঞ্জু। চল ঠিক আছে, আমি ফোন রাখছি এখন। বাড়ির লোকেরা প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে বাড়ির বাইরে চলে যায়, আর বিকেল 5টার পরে বাড়িতে ফিরে আসে। শাশুড়ি দুপুরবেলা ঘুমাতে চলে যায়, আর মঞ্জুর যা দুপুরে নিজের হাজবেন্ড আদিত্যকে দোকানে খাবার দিতে চলে যায়। 2-3 ঘন্টা পরই ও ফিরে আসে। ততক্ষণে বাচ্চারা স্কুল থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। তার মানে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত মঞ্জু বাড়িতে প্রায় একাই থাকে। তুমি চিৎকার করলে তোমার শাশুড়ির ঘুম ভেঙে যাবে। আমি সবকিছু বলে দেব যে তোমার আমার মধ্যে কি সম্পর্ক ছিল। তুমি চাইছোটা কি? তোমাকে চাই। এটা হতে পারে না। আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি, আর আমি তোমার সাথে কোনো সম্পর্ক কোনোভাবে রাখতে চাই না। তাহলে ঠিক আছে, আমার কিছু পুরনো স্মৃতি আছে, সেগুলোকে কি করব? ভুলে যাও সবকিছু। ভুলে যাব? আর এই যে আমার কাছে ভিডিওটা ভুলতেই দেয় না। কি করব? খুব ভালোবাসি আমি তোমাকে, তাই ভেবেছিলাম যে যেদিন তুমি আমাকে ঠকাবে, জোর করেই হোক না হয়, তোমাকে কাছে নিয়ে আসার জন্যে
এই ভিডিওটা খুব কাজে আসবে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি এটা জানতে পারলাম যে তোমার বিয়ে হয়ে গেছে। তারপর আমি তোমার বান্ধবীর সঙ্গে দেখা করলাম। দেখো, তুমি এবার ওকে ভুলে যাও। ওর কিন্তু বিয়ে হয়ে গেছে আর ও স্বামীকে নিয়ে সুখেই সংসার করছে। এটা কিভাবে হতে পারে? ও আমাকে ছাড়া কি করে ভালো থাকতে পারে? তুমি এটা ভাবতে পারছো কি করে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আজও তোমায় আমি ভালোবাসি? আমি তো তোমায় আগেই বলে দিয়েছিলাম যে বাবা বিয়ে হতে দেবে না, আর আমি তোমাকে খুব ভয় পাই। আমি জানতাম যে আমার মঞ্জু এরকম করতে পারে না, তাই সেদিন আমি তান্ত্রিকের কাছে গেছিলাম। জয় শিব শম্ভ। বাবা, আমি ভালো করে জানতাম তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, আর তোমার সমস্যার সমাধান এখানেই হবে। বলো, কি চাও তুমি আমার কাছে? আগে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন বলে বাবা আমাদের বিয়ে হতে দেবে না, তোমাকে আমার ভয় করে। আমি চাই ও যেন আগের মতো আমাকে ভালোবাসতে শুরু করে। জয় শিব শম্ভ। বাবা, এসবই ওর বাবাই করেছে। ওর মন পরিবর্তনের জন্যে ওর বাবা ওর ওপর তন্ত্রমন্ত্রের ক্রিয়া প্রয়োগ করেছে। এবার তাহলে কি হবে? জয় শিব শম্ভ। এই নে বাবা, এর মধ্যে বিভূতি আছে, এটাকে জলের মধ্যে মিশিয়ে ওকে খাইয়ে দিবি। ও তোর গোলাম হয়ে যাবে, আর তুই যেমনটা চাইবি তেমনটাই হবে। জয় শিব শম্ভ। এই নে। এটার পরিবর্তে আপনি কি চান? বাবা, তোর কাছে যা আছে সেটাই দিয়ে দে। ঠিক আছে। বাবা, এটুকুই আছে, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। আর কিছু? কিছুই নেই আর। এই ঘড়িটা তো আছে। জয় শিব শম্ভ। যাও বাবা, তোমার কল্যাণ হবে, যাও। আর আমি জোর করে তোমাকে ওই জলটা খাইয়েও ছিলাম, আর আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে আবার ভালোবাসতে শুরু করবে। কিন্তু পরে যখন আমি জানতে পারলাম যে ওই মন্ত্রপুত জলটাকে তোমার কিছুই হয়নি, তখন ওই ঠগটার সঙ্গে দেখা করতে আবার গেলাম। শয়তান, তোর মন্ত্রপুত জল কোনো কাজে এলো না। ও আমাকে ভালোবাসলো না। জেলেও গেছিলাম। আচ্ছা, আমার কাছে দ্বিতীয় উপায়ও আছে। কি করছিস? তুমি কারোর ভালোবাসা জোর করে পেতে পারো না। এই ব্যাপারে আমি পরে কথা বলবো। কান খুলে শুনে নাও, যদি বিকাশ কোনোদিনও তোমার সাথে এসে শোয়, তাহলে ওকে আমি সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। চিৎকার করলে ওই ভিডিওটা কিন্তু সবাই দেখবে, মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। আমার তো এখন জেলে থাকার অভ্যেস হয়ে গেছে। আমাদের ভয় আমাদের কোনো না কোনো দুর্বলতার অনুভব থেকেই তৈরি হয়, আর বেশিরভাগ সময় আমরা যে ঘটনা ঘটবে বলে ভয় পাই আমাদের সঙ্গে সেটাই হয়। মঞ্জুর ভয় ছিল যে যদিও ওর আর অমৃতর সম্পর্কের ব্যাপারে সবাইকে বলে দেয় তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এখন মঞ্জুর এই ভয়টাই ওর সব থেকে বড় দুর্বলতা হয়ে উঠেছিল। অনিচ্ছা সত্ত্বেও ও এমন একটা রাস্তায় চলতে বাধ্য হচ্ছিল যেটা ও চাইছিল না, আর এখন ওর সঙ্গে যা কিছু হচ্ছিল সেটা কেবলমাত্র শুরু ছিল।
ওর অতীত যেন একটা প্রেতের মতো ওকে বিবশ করে দিচ্ছিল। কথায় বলে যে সত্যির শক্তি অনেক বেশি, কিন্তু সেটা পাওয়ার জন্য অনেক সাহস দেখাতে হয়। মঞ্জু যদি একবার সত্যের পথে চলার সাহস দেখাতো, তবে আজ ওকে এই দিন দেখতে হতো না। মঞ্জুর ভয়কে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠা অমৃত শেষ পর্যন্ত নিজের পাগলামির কোন পর্যায়ে যেতে চলেছিল সেটা কেউ জানতো না। কিন্তু এবার যা ঘটতে চলেছিল তাতে না তো শুধু অনেকগুলো মানুষের জীবন শেষ হতে চলেছিল, বরং পরিণতি রক্তাক্ত হতে চলেছিল। মঞ্জু, তোমার অমৃতের কাছে তোমাকে দেওয়ার মতো শুধুমাত্র বিষই আছে। আমি ওকে সবকিছু বলে দেব। এসব আমি সহ্য করব না। তুমি আর তোমার বাবা মিলে আমাদেরকে ঠকিয়েছো। আমরা যদি এসব জানতাম কখনো বিয়ে হতে দিতাম না। এখন তোমার শাস্তি হলো যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। বিকাশ, একে বাড়ি থেকে বের করে দে। না বিকাশ, বিকাশ আমার কথাটা তো শোনো। বিকাশ, সবকিছু বলে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আস্তে আস্তে এটা বোঝাতে হবে যে অমৃতর এখানে থাকাটা উচিত নয়। মা, আমি বলছিলাম কি যে বাড়িতে এইভাবে অচেনা লোকের থাকাটা বোধহয় ঠিক নয়, তাই না? আরে ওই ঘরটা তো আমরা বরাবরই ভাড়াতে দিই, আর এত বছর হয়ে গেছে কখনো কোনো সমস্যা হয়নি। না, আমি বলতে চাইছিলাম যে আমরা তো জানি না কোথা থেকে এসেছে, কি ব্যাপার। আরে ছেলেটা সাদাসিধে, স্কুলে পড়ায়, আর এমনিতেও আমাদের বাড়িতে তো অনেক লোকজন, সব সময় কেউ না কেউ থাকে, সেজন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। মঞ্জু, কি হয়েছে তোমার? আমি আজকাল দেখছি তুমি খুব বেশি চুপচাপ হয়ে গেছো। কিরকম একটা অন্যমনস্ক হয়ে থাকো, যেন কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই তোমার। না, এরকম কোনো ব্যাপার নেই, শুধু আমার শরীরটা একটু খারাপ। রিয়েলি? তেমন কিছু নয় তো? হ্যাঁ একদম, আমার ঘুম পেয়েছে, ঘুমোতে দাও। ঠিক আছে, শুয়ে পড়ো। কান খুলে শুনে নাও, যদি বিকাশ কোনোদিনও তোমার সাথে এসে শোয়, তাহলে ওকে আমি সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আমি বলেছিলাম না যে ও যেন তোমায় টাচ না করে? যদি আমি টপটা ঠিক জায়গায় ফেলতাম, তাহলে সাদা শাড়ি পরে বসে থাকতে। ওর সাথে এরকম করো না প্লিজ, তোমায় আমি হাত জোর করে বলছি। তোমাকে হাত জোর করে থাকতে দেখে আমার একদম ভালো লাগে না। কেন?
হাত দুটো এইভাবে ছড়িয়ে দাও, যেরকম প্রথমবার করেছিলে ভালোবেসে। মনে আছে তো? আর মনে আছে কিভাবে টাওয়েলটা ফেলেছিলে? এইভাবে। মনে আছে? নেই? করে দেখাই। আরে মা, আমি স্নানে যাচ্ছিলাম। এই সময় স্নানে যাচ্ছ? ও হ্যাঁ, আমার মাথায় একটু ব্যথা করছে, তাই ভাবলাম আর একবার স্নান করি, ভালো লাগবে তাহলে। আর আজ দুপুরবেলা তুমি শোওনি? আরে বিকাশের ওপর গামলাটা পড়েছে না, তো ওইটা ভেবে ভেবেই ঘুম আসছে না। বড় তো মার্কেটে গেছে, তাই ভাবলাম তোমার কাছে চলে আসি। আরে মা, আমি স্নান করেই তোমার রুমে চলে আসছি, এসে মালিশও করে দেব। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। ঠিক আছে। একটা কথা বলি, যখন তুমি টেনশন ফিল করো না, তোমাকে আরো মিষ্টি দেখতে লাগে। অমৃত, আমি প্রেগনেন্ট, আর এই বাচ্চাটাও তোমার। আচ্ছা, কিন্তু এভাবে আমি আর বাঁচতে পারছি না। আমি এখান থেকে কোথাও পালিয়ে যেতে চাই, যাতে রোজকার এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে পারি। কিন্তু আমি পালাতে চাই না, আমি তো এখানেই থাকতে চাই। মানে তুমিও তো এটাই চেয়েছো? আগে চাইতাম, এখন নয়, কারণ এই সেটআপটাই ভালো। কারণ যখন আমি তোমাকে টেন্সড দেখি আর বিকাশকে বোকা হতে, তখন জানো আমি খুব আনন্দ পাই, এই মনে শান্তি পাই আমি। আর আমাদের এই বাচ্চাটা, ওর ব্যাপারে তুমি কিচ্ছু ভাববে না? ভেবেছি, অ্যাবর্শন করে দাও। কারণ আমি তোমার সাথে যে জোর জবরদস্তি করি, ওটার মজাই আলাদা। অ্যাবর্শন করে দাও। আমি এই বাচ্চাটা কিছুতেই নষ্ট করব না অমৃত। আসুন বিকাশ দাদা, আসুন, একদম ঠিক সময় এসেছেন আপনি। তোমার মুড অফ কেন? দেখুন, আমি ওনাকে এটা বলছিলাম যে বেনারসের গঙ্গাতে এখন দূষণ খুব বেড়ে গেছে, যেই স্নান করবে সেই অসুস্থ হয়ে যাবে, এটাই ওনাকে বোঝাচ্ছিলাম, আর উনি রেগে গেলেন। দেখুন, আমরা শুধু এটা জানি যে ওখানে প্রত্যেকদিন অনেকেই স্নান করে আর কেউ অসুস্থ হয় না। এটা তো অনেকটা ওই রকম ব্যাপার হয়ে গেল, যেমন অনেক সময় মানুষ ওষুধের জন্য নয়, ডাক্তারের বিশ্বাসেই সুস্থ হয়ে যায়। কি আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, কিন্তু উনি না, এই কথাটা বুঝতে অনেক সময় নেবেন। আমি নিচে যাচ্ছি, জলখাবার তৈরি, তুমি চলে এসো। ওকে। দেখো অমৃত, আজ বাচ্চারাও বাড়িতে আছে। তাতে কি হয়েছে? তোমার শাশুড়ি আর যা দুজনেই বাইরে গেছে, আর তোমার স্বামী আর শ্বশুরের কথা যদি বলো, তা ওনারা তো দোকান বন্ধ হওয়ার পরই আসবেন। দেখো, আজ আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, এই দেখো না, ওষুধ নিয়ে এসেছি, তুমি এটাকে খেয়ে নাও, তাহলে বাচ্চা সহজেই নষ্ট হয়ে যাবে। দেখো, আমি কোনো ওষুধ খাবো না। ওষুধ তো তোমায় খেতেই হবে, ওষুধ তো তোমাকে খেতেই হবে। তোমার এত সাহস যে তুমি আমাকে মারছো? এত সাহস তোমার? আমাকে মারবে তুমি? আমাকে আমাকে থাপ্পড় মারবে তুমি? আমাকে থাপ্পড় মারবে?
আমাকে থাপ্পড় মারলে? তোমার এত বড় সাহস! কাকিমা হ্যালো, হ্যালো কাকু কাকু আমায় প্লিজ মেরো না কাকু কাকু হ্যালো। শ্বেতা, শ্বেতা, শ্বেতা মা আমার। মা, এসো, বাইরে এসো। আমি কিচ্ছু করব না, এসো। আমি তোমাকে কিচ্ছু করব না, আমি তোমাকে কিচ্ছু করব না, কিচ্ছু করব না, তোমাকে কিচ্ছু করব না। কাকিমা বাঁচাও কাকিমা বাঁচাও আই এম সরি বিকাশ, আমি তোমায় অনেক ঠকিয়েছি। এটা তোমার প্রতারণা নয়, এটা আমারই ভুল যে আমি তোমাকে এতটা বিশ্বাসের জায়গা দিতে পারিনি যাতে তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো। আমি বাবাকে দেখেছি, ভেবেছি তুমিও হয়তো আমায় বুঝতে পারবে না। আমি তো তোমাকে কখনো নিজের থেকে আলাদা ভাবিইনি, তাহলে দূরে কি করে করতাম? অমৃতকে হসপিটালে মৃত ঘোষণা করা হলো, কিন্তু এই যা কিছু ঘটল তাতে কেবল মঞ্জুরই দোষ ছিল না, ওর বাবা রাজদীপেরও ছিল। তার নীচ আর প্রাচীন ভাবনা চিন্তার কারণে মঞ্জু নিজের শ্বশুর বাড়িতে সত্যিটা বলতে পারেনি। আবার এরকমও হতে পারত যে বিয়ের আগে রাজদীপ আর স্বপ্না বিকাশকে বিশ্বাস করে সব সত্যি বলে দিত। স্কুল আর কলেজে পড়ার সময় অনেক ছেলেমেয়ের জীবনেই এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা থামানোর সবচেয়ে ভালো উপায় হলো বাবা মা সব ব্যাপারে নিজের সন্তানদের সঙ্গে কথা বলুক, তাদের ভরসা দিক যে আমরা তোমাদের সঙ্গে আছি। আর এই সম্পর্কটাই স্বামী স্ত্রীর মধ্যেও থাকা উচিত, তাদের যেন একে অপরের কাছে কিছুই লুকোতে না হয়। অমৃতর এই পাগলামি অবশ্যই কোনো একদিনের ঘটনায় তৈরি হয়নি। ওর বাড়ির লোকেরা নিশ্চয়ই কখনো কিছু না কিছু আন্দাজ করেছিল এরকম সময় প্রয়োজন ছিল তারা ওর চিকিৎসা কোনো ডাক্তারের কাছে বা কোনো মনোবিদের কাছে করাতেন, কিন্তু এরকমটা হয়নি। যেহেতু অমৃত নিজে মারা গেছিল আর মঞ্জু যা কিছু করেছিল তা আত্মরক্ষার জন্য, তাই এই কেসটার ফাইল খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হলো। এই ঘটনার 2 বছর পর মঞ্জু এক পুত্র সন্তানের জন্ম দেয় আর তাকে নিজের জায়ের হাতে তুলে দেয়। মঞ্জুর কাছে সব থেকে বড় কথা এই ছিল যে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে মন থেকে ক্ষমা করেছিল।
আজ তারা সবাই আবার একবার স্বচ্ছন্দে জীবন কাটাচ্ছে। এর সঙ্গেই আমি গিরিশ চাই ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।